আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে ওঠে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবেই চিৎকার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে এসেছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এই ক্রন্দন শব্দহীন। আবির ভ্রুকুঁচকে নিজের ভেতরে থাকা সবকিছু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত পিষে বলল, আমায় না জ্বালালে তোর কি শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভ দুই চোখে। সেই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চড়ক গাছ। এক মুহূর্তে কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসে ঠান্ডা কণ্ঠে শোধালো, এখনো জ্বলছে? মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না করল। আবির মেঘের হাত পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নরমীয় সুরে বলে উঠল, কথা বললে কেন কথা শুনিস না? তেলটা যদি আর একটু বেশি পড়তো কি হতো তখন? বল। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাটি মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অনুবদ্ধ ঘোর কাজ করছে। কোনোমতেই চোখ নামিয়ে শুধালো, রাতে খেয়েছিস? মেঘ আস্তে করে বলল, না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে। এই কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে আবির আবারও ডিম ভেজে ভাত নিয়ে এসেছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ড ধুকপুকানি শুরু হয়ে গেছে। আবির ভাই খাবার নিয়ে এসেছে। আবির ভাই কি খাইয়ে দিবেন? এসব ভাবতেই অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘোরে প্রথমবার মেঘকে আবির খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটা পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার প্রশ্ন করে ফেলেছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকে আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি আবির ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার
যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে এসেছে। 3 দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোঁসা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশি কিছুদিন সময় লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দমতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনো ভর্তি হয়নি। বন্যা আর মেঘের নতুন 3 জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2 জন ছেলে বন্ধুও হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যার আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যার অন্যমনস্ক থাকার বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে বলল, দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা আস্তে করে বলে, প্রথম বর্ষ। ছেলেটি বিরক্ত স্বরে ও বলে চলে যায়। বন্যা আর মেঘ দুইজনেই আহাম্মকের মতন চেয়ে থাকে। ছেলের হাবভাব মনে হচ্ছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখল এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন 2 বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। তারপর থেকেই ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সাথে কথা বলতে এসেছে। প্রথম দিন দুষ্টুমির জন্য প্রথম দিনই কম করে হলেও 10 বার করে মাফ চায়। বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে। সে মিনহাজের সাথে ভর্তির দিন থেকেই তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিনহাজের মধ্যে। বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার। বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনের দুষ্টুমি দেখছে। দুপুরের পরপর আবিরের বড় মামা এসেছে। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে এসেছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ থেকে দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে এসেছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না। আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাবে ইনশাল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকিয়ে আবিরকে বলে উঠল, বড় মামা, আমাকে যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি এসেছো যেহেতু আম্মুকে আজকেই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবুও আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারোর কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমার ইচ্ছা। বলেই আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে। তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এর জন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। বিয়ের কয়েকদিন পর সকালবেলায় খাবার টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছিল। আলী আহমেদ খান হঠাৎ করেই বললেন, আবির, তোমার কি কিছুদিন সময় হবে?
আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আলী আহমেদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হবে। আবির ভাই রাজশাহী যাবে শুনে মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখে মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন, আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতে চোখে পড়ল রাকিব ভাইয়ের সহ আরো ৩-৪টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল? মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল, বাহ আবির বাহ। এখন থেকেই বউকে। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাইরে আছে, শুনতে পাবে। সশব্দে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল, ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল, আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় এসেছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরো কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিয়ে নিব। যা এখন। ঘরে ঢুকেই সবাই একসাথে বলল, এখনই এই অবস্থা আবির? আবির বিরক্ত স্বরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করছিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টা স্বরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছু আছে। শিশির বলে উঠল, ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর। আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই। আবিরের হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল, যদি পারতাম সে কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শোধালো, তোর ইকবাল চাচ্চুকে পাঠালেই তো হয়, এমনিতেই উনিই তো বেশিরভাগ দায়িত্ব সামলায়। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলায়, ওনার রাজশাহী যাওয়ার বারণ। কেন? লিমন প্রশ্ন করল। আবির বলা শুরু করল, অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানি শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতেই ছিলেন। ওইখানে যে বাসায় ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে
ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় এসেছিল আব্বু আর চাচুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেনি। বিয়ে তো করতে পারেনি, রাজশাহী পর্যন্ত যেতে পারেন না। জোর করে আব্বু চাচু পছন্দের কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়ে সংসারে মনোযোগী হতে হয়েছে। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিল। এখন পর্যন্ত রাজশাহীতে বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে রে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবেই নিয়েছিলাম। মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করল, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘের টেবিলের ওপরে মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকানো। অমনি গাল বয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মেঘ মাথা তুলে আবিরের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে না তো? মেঘ মনে মনে ভাবছে, এখন কি বলতে হয় এই ব্যাটা কি কিছুই জানে না? মেঘ বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরেই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধ দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে, আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি? এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল, কফি। মেঘ মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতন চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবির 2 কাপ কফি নিয়ে এসেছে। কফি কাপ দুটো টেবিলের উপরে রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে। নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক-বিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশীর এতটা আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখে।
তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটার মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল। এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোরই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে ততই বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যদের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হয়েছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ ও প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যে প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপির কথা মনে পড়ে যায়। ফুপির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়েছে ফুপির সাথে কথা বলেছে। জান্নাত আপুর ফোন দিয়েই ফুপির সাথে কথা বলেছে। ফুপির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয়, এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদের কলিজা কি একটিবারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে এসেছে। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে বড় আব্বু আব্বুর মতন 2 ভাই নিশ্চয়ই এমন আচরণ করবে। এই ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপির সাথে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শোধালো, ফুপি কি আমাদের বাসায় আসবেন না? ফুপির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসের মধ্যেই অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপি কিছু বললেই তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপির আরো বেশি ভেঙে পড়বেন। নিজেকে আগে শক্ত কর। ফুপির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আরও কিছু সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করল, তারপর নিজের রুমে চলে আসে। আবির নিজের রুমে ব্যাগ গুছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করল, কিছু বলবি? হ্যাঁ, বল। বনু ইদানিং মিনহাজ আর তামিম নামের 2 ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আমি ছেলে দুটোর খোঁজ নিয়েছি। তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি। আবির এখনো নিশ্চুপ, সে ব্যাগ গোছাতে ব্যস্ত। তানভীর আবারও বলল, ভাইয়া, আমি কি ওদের ওয়ার্নিং দেব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি, যদি পারিস
আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত স্বরে শোধালো, তোর সমস্যা কি? আবির বিরক্তির স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা। বিষয়টা আমি বা তানভীরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়া হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ হওয়ার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে উঠল, থাম! মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারি না। ওকে নিয়ে আমার কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না? আমি মেঘকে চাই। আমৃত্যু আমি ওকেই চেয়ে যাব। মেঘ ব্যথিত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারো নেই। কিন্তু আমি চাইলে তো হবে না। মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যের পরিবেশ, সবকিছুর ভিড়ে ওর মনে যদি আমায় খুঁজে নেয়, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিমাণ খুব ভয়ঙ্কর হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলা শুরু করল, জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ঙ্কর পরিণামের আর কি বা বাকি আছে? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাই রাকিব, ওকে কাঁদাবো বলে তো এত ভালোবাসিনি। তবে কেন আমার সাথে এমনটা হয়? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলায় রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গিয়েছে 3 দিন হলো। আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছেন। মাইশা বিয়ে আগামী মাসের মাঝামাঝি ঠিক করা হয়েছে। ততদিন মিম আর আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিম আর আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছে। মালিহা খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভি থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিহা খান ভনিতা ছাড়াই বলল, আবিরের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা ভাই বোন এমন কেন? আমার
ভাইরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দেয়, আমার খোঁজ নেয়। আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাইদের খোঁজ নিবি না। বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনদের ছেড়ে যেতে হবে ভেবেই এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত। এখন বাসার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারছে না সে। মালিয়া খান আদেশ্বরে বললেন, আবিরকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিয়েছিলাম, বিকেলেও দিয়েছিলাম, কিন্তু তোর ভাই তো কল ধরছে না। কল দিয়ে দেখ তো ধরে কিনা। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। আবির টি বলতে মালিয়া খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকালেও কল দিলাম। আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলল, আম্মু? মালিয়া খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্ত স্বরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গিয়েছিলাম, মাত্রই রুমে এসেছি। আবিরের আম্মু মুখ গোমড়া করে বলল, ফোন যে রেখে গিয়েছিলে সেটা কি জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করবে না। তুমি কখন এসেছো সেটা বলো। এসেছি দুপুরের পর। মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার করে বলে দিয়েছে যে তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলে বলবো। আচ্ছা, মেঘ কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেওয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, তুই যে কাজগুলো করিস ওগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শোধালো, কি? তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম? কি বলে ফেলতেন? সে যা বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিয়েছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তোর তো ঈদ লেগে যায়। নিজের মতন চলতে পারিস, সবকিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্রই আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল গুটিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কথা বলতে পারল না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারল না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করল আবিরের নাম্বার। অষ্টাদশীর বুক ধুকপুক শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসল। আবির ফোন রিসিভ করে বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘ
উখিযোগল কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। আবির ভাই তাকে সরি বলেছে, এটা কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শোধালো, আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার স্বরে বলল, যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছাড়া বলে উঠল, বলবো। আবির মৃদু হেসে বলল, তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল, না। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তাহলে ফোন কেন দিয়েছিস? মেঘ মন খারাপ করে বলল, জানি না। আবির সশব্দে হেসে বলল, হাই আল্লাহ, এত কনফিউজ? হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম, এখন মাথা ব্যথা কমেছে। তুই খেয়েছিস? তুই কি করছিস? আমি বসে আছি। খেয়েছিস? হ্যাঁ। ক্লাসে গিয়েছিস? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আবির ভাই? সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে উঠল, হুম। মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করল। তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করল, আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে বলল, বাসায় কেউ তো আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘ অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল, আচ্ছা, সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকবেন, রাখছি। আবির উচ্চস্বরে বলে উঠল, এই ওয়েট। মেঘ মৃদু হেসে শুধালো, কিছু বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, কাজ শেষ করতে পারলেই পরশু চলে আসবো, ইনশাআল্লাহ। মেঘ ভাব নিয়ে প্রশ্ন করল, কেন ওইখানে থাকবেন না? আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আমি মজা করছিলাম, সাবধানে থাকবেন, এখন রাখি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে? এটা আবির ভাইকে না দেখলে মেঘ বিশ্বাসই হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো, কিন্তু একটা ছবিতেও হাসির ছেটাফোঁটা নেই। অথচ এই লোকটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর কত প্রিয়। মেঘের মাঝে মাঝে মনে হয়, ফুপির মতো আমার জীবনটাও যদি এমন হয়। পরক্ষণে ভাবে, ফুপাতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবে আমায়? ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবে আমায়? আজ সে কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকনিতে অপেক্ষা করছে, অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসে। মিম, আপু কি করো? মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, এমনি দাঁড়িয়েছিলাম। তোর হাতে ওটা কি? মিম, আপু জানো, আমার এক বান্ধবী এটা দিয়েছে, সুন্দর না? মিম হ্যান্ড প্রিন্ট করা টি-শার্টটা হাতে নিয়ে দেখল। মেঘ, অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? মিম, না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না, আমরাও শিখি। মেঘ, তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা না? আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দেবনে। মিম, সত্যি? আপু সত্যি? মেঘ একগাল হেসে উত্তর দিল, সত্যি সত্যি সত্যি। খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করল, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দ শুনে মেঘের হৃৎস্পন্দন বেড়ে যায়। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির ভাইয়ের কণ্ঠ
আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে এসেছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেওয়া টি-শার্টটা ডিজাইন দেখার জন্য রেখেছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রু নাচালো। সহসা মেঘের হাসিমুখ ফুটে উঠেছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওইটা কি? মেঘ টি-শার্টটা খুলে দেখল আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শোধালো, এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ, আমি হ্যান্ডপ্রিন্ট শিখব। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শোধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইন থেকে। কথাটা শুনে আবির স্বস্তির শ্বাস ফেলল, মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা লাগবে বলিস, আমায় এনে দেবনে। পকেট থেকে 2টা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। 2 দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে। তানভীর পিছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পেছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। তানভীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলেছিলাম, এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। আবির, তুই বিয়েতে যাবি না? তানভীর, আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন। এই অবস্থায় আমার পক্ষে 3-4 দিনের জন্য বিয়েতে যাওয়া সম্ভব না। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাচ্ছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূল আমার বাসার মানুষ। মালার ফোন কিনেছে, ভালো কথা। আম্মু আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবারের ভালোভাবে কথা বলেছি। সম্পর্কে মামাতো বোন হয়, আমিও ওইভাবে কথা বলেছি। তারপর থেকে প্রায়ই কল দেয়। কয়েকবার নরমালি কল রিসিভ করেছি। আমি মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে। তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামিকে কিছু বলতে পারি না। না পারছি নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়, এই চিন্তায় ভালো লাগছে না। এত কাহানি তো আমায় বলোনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতে আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া, ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলে সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তি স্বরে জানালো, বাসায় যেই দিন এসেছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যথিত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতে চাই না বলেই ওই মেয়েকে কখনো এখনো আমার থাপ্পড় খায়নি। এখন কি করবা? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে 1 ফোঁটা পানিও পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার বোন হয়। তানভীর ভারী স্বরে বলল, ভাইয়া, তোমার রাগটা কন্ট্রোলে রাখবা প্লিজ। বনুরে মালার থেকে দূরে রাখো।
আর পরে আর পারলে বনুকে একটু সময় দিও।